হাসপাতাল কর্তৃপক্ষ গোপন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে আমার মেয়েকে বাড়িতে আসতে দিত না। বিভিন্ন মেডিকেল টিম ভিজিট করবে হাসপাতালে, এই রকম চাপ দিয়ে মেয়েকে দিয়ে বেশিরভাগ সময় ডিউটি করাতো। রাত্রিবেলা ডিউটির নামে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েকে দিয়ে সম্ভবত কঠিন ধরনের কাজ করাতো। ঠিক এই ভাষায় বুক ফেটে যাওয়া আকুলতায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গত 11ই জুন এফআইআরে এই মারাত্মক বিস্ফোরক অভিযোগ করেছিলেন মৃতার অসহায় পিতা বিশ্বজিৎ দাস। কিন্তু তারপরও কোনো অদৃশ্য ইশারায় কার অঙ্গুলি হেলনে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ এই নখদন্তহীন মেরুদণ্ডহীন নরম মনোভাব, তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পুলিশ কি তদন্ত করেছে নাকি অপরাধ ঢাকছে? তরুণীর পরিবার বুক ফাটানোর কান্নায় চিৎকার করে দাবি করছে এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, এটি একটি ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন। অথচ আশ্চর্য ধৃষ্টতা দেখুন, কলেজ কর্তৃপক্ষের সুরে সুর মিলিয়ে রাজ্য পুলিশ পোস্টমর্টম রিপোর্ট আসার আগেই ফতোয়া জারি করে দিল যে এটি আত্মহত্যা। মেয়েটির পিতার দায়ের করা এফআইআর এ স্পষ্ট ভাষায় প্রথম এবং প্রধান অভিযোগ আনা হয় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, আর দ্বিতীয় অভিযোগ ছিল তরুণীর তথাকথিত প্রেমিকের বিরুদ্ধে। তাহলে কোন রহস্যময় কারণে পুলিশ প্রথম অভিযোগটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে স্রেফ প্রেমিককে গ্রেফতার করে হাত ধুয়ে ফেলল? হাসপাতাল কর্তৃপক্ষকে আড়াল করার এই নোংরা তাগিদ কেন? রহস্যের জাল যত ছড়াচ্ছে, পুলিশের আইনের ফাঁকফোক্কর আর গাফিলতিগুলো তত নগ্নভাবে প্রকাশ পাচ্ছে। মনীষার এই রহস্য মৃত্যু কি শুধু একটা অপমৃত্যু, নাকি আইনি প্রক্রিয়ার বুক চিরে ঘটে যাওয়া কোনো সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক অপরাধ? পুলিশ আর কলেজ কর্তৃপক্ষের এই নির্লজ্জ ভূমিকা কি সত্যি আইনের চোখে অপরাধমূলক নয়? পর্দার পিছনে কোনো প্রভাবশালী রাঘব বোয়ালকে বাঁচানোর মরিয়া খেলায় নেমেছে কি রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এফআইআর এ কি অভিযোগ করেছে মৃতার পিতা, পুলিশ কি ভূমিকা নিল এবং কোথায় খটকা, তা নিয়ে আজকের বিশেষ অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট আইনজীবী। রয়েছেন আইনজীবী শিশির চক্রবর্তী এবং আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। শিশিরদা, প্রথমে আপনার কাছেই আসি। আজ প্রথমে আমাদের বোঝা প্রয়োজন এফআইআর এ মৃতার পিতা আসলে কি অভিযোগ করেছিলেন। নিশ্চয়ই আপনারা এফআইআরটি পড়েছেন এবং সেখানে মৃতার পিতা কি অভিযোগ করেছেন সেটা আগে বোঝার প্রয়োজন। নমস্কার এবং ভ্যানগার্ডকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান করার জন্য। এখানে দেখুন, মৃতার পিতার এফআইআর থেকে যে গল্পটা উঠে আসছে, অর্থাৎ যে বক্তব্যটা উঠে আসছে, প্রথম বক্তব্য হচ্ছে ওনার মেয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটা কর্মচারী এবং দীর্ঘ 2.5 বছর যাবত, অর্থাৎ শান্তিনিকেতন মেডিকেল কলেজ জবে থেকে হয়েছে প্রায় সেই সময় থেকেই দীর্ঘ 2.5 বছর যাবত সেখানে কাজ করছে। সেই 2.5 বছরের মধ্যে ওনার বাড়ি হচ্ছে হসপিটাল থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই, কিন্তু ওনার অভিযোগ মেয়েকে বাড়িতে আসতে দেওয়া হয় না। মেয়ে বলতে গেলে 24 আওয়ার্স ওইখানে হসপিটালে ডিউটি করে। শুধু তাই নয়, রাত্রিবেলা তাকে দিয়ে কঠিন কাজ করানো হয়। কঠিন বলতে আমি ধরে নিচ্ছি যে মেয়েটাকে দিকে এমন কোনো কাজ করানো হয় যে কাজটা তার পক্ষে, তার যে শারীরিক অবস্থা সে তার পক্ষে বিপজ্জনক, বা এই ধরনের কাজ করানো হয়। ফলে যদি কাউকে দীর্ঘক্ষণ আসতে না দেওয়া হয়, যে কোনো মানুষকে, আমাদের মানে শ্রম কোড বা যে কোনো ব্যবস্থা যেগুলো রয়েছে, 8 ঘন্টার বেশি কোনো লোককেই কাজ করানো যায় না। এমনকি সামরিক বাহিনীতেও এরকম করানো হয় না, তাদেরও একটা ছুটির সময় থাকে। এখানে মেয়েটা ছুটিই পায় না। যদি এটাই বক্তব্য হয়ে যায় যে মেয়েটা ছুটি পায় না, মেয়েটা বাড়িতে আসতে পারে না, তাহলে ন্যাচারালি তার মধ্যে একটা মানসিক অবসাদ আসবে। অভিযোগটা হচ্ছে এই অবসাদগ্রস্ততা থেকে হসপিটাল কর্তৃপক্ষের এইরকম মানে শোষণমূলক অ্যাক্টিভিটির কারণে মেয়েটা আত্মহত্যা করেছে। শুধু এইটুকু যদি আমি ধরে নিই, যখন আমার তদন্ত হচ্ছে, এফআইআর এর বক্তব্যটাকে অস্বীকার করার কোনো উপায় নেই।
তাহলে মেয়ের বাবার এই যে অভিযোগ, এই অভিযোগ থেকে সরাসরি আঙুল উঠছে হসপিটাল কর্তৃপক্ষের দিকে, যে হসপিটাল কর্তৃপক্ষ এইরকম একটি অমানবিক কাজ কি করে করে। ফলে হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রথমত এইরকম ভাবে একটা মেয়েকে আত্মহত্যার পথে যাওয়ার ক্ষেত্রে এই যে অবস্থান, সেই অবস্থানের জন্য হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করা উচিত এবং তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা উচিত। এটাকেও এক ধরনের আত্মহত্যা না বলে বলা যায় যে এটাও মার্ডার। কারণ আমি যদি প্রতি মুহূর্তে একটা লোককে এইরকম ভাবে তাকে আত্মহত্যার পথে যাওয়ার জন্য বাধ্য করি, সুতরাং এটা একটা সুপরিকল্পিত মার্ডার হিসেবেই গণ্য করা যায়। আচ্ছা, আমরা একটু এক নজর দেখতে চাইবো এফআইআর এ কি ঠিক লিখেছিলেন, মৃতার পিতা বিশ্বজিৎ দাস। দর্শক বন্ধুদের সামনে আপনাদের টিভি স্ক্রিনে আমি পিসিআরকে অনুরোধ করবো এফআইআরটি তুলে ধরতে। এখানে টু দি ওসি, আমতলী পুলিশ স্টেশন, আমতলী, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। বিষয় সুষ্ঠু বিচার পাওয়ার আবেদন। মহাশয়, সবিনয় বিনীত প্রার্থনা, আমি শ্রী বিশ্বজিৎ দাস, 55, পিতা মৃত ধীরেন্দ্র দাস, শাকিন, কাঁঠালতলী থানা, আমতলী বাসিন্দা। অভিযোগ জানাইতেছি যে আমার 24 বর্ষীয়া অবিবাহিত মেয়ে মনীষা দাস আমার নিজ বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বিগত 2-2.5 বৎসর ধরে কাজ করছে। অথচ উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ গোপন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে আমার মেয়েকে বাড়িতে আসতে দিত না। বিভিন্ন মেডিকেল টিম ভিজিট করবে হাসপাতালে, এই রকম চাপ দিয়ে মেয়েকে দিয়ে বেশিরভাগ সময় রাত্রিবেলায় ডিউটি করাতো। রাত্রিবেলা ডিউটির নামে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েকে দিয়ে সম্ভবত কঠিন ধরনের কাজ করাতো। এখানে একটা স্ক্রিবলিং রয়েছে, আমরা সেই বিষয়টাতে পরে আসছি। যার ফলে মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে মেয়ে গতকাল রাত্রে উক্ত হাসপাতালে একটি রুমে সুইসাইড করে। এটি আমার প্রথম অভিযোগ। এখানে উল্লেখযোগ্য, এটি আমার প্রথম অভিযোগ লেখা। আমার দ্বিতীয় অভিযোগ, আমার মেয়ে আমবাসা কচুছড়া বাসিন্দা শ্রী অখিল চন্দ্র সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার 25-এর সাথে প্রেম করত। ছেলেটি বিভিন্নভাবে মেয়ের কাছ থেকে প্রচুর টাকা পয়সা হাতিয়ে নেয়, মেয়েকে বিবাহ করবে এই প্রতিশ্রুতি দিয়ে। আমার সন্দেহ ছেলেটির দাবি মতো আমার মেয়ে তাকে টাকা পয়সা দিতে পারেনি, অথবা ছেলেটি আমার মেয়েকে উৎসাহ জুগিয়েছে মেয়েকে মরণের জন্য, তাই হয়তো মেয়ে সুইসাইড করেছে। মহাশয়ের নিকট আমার বিনীত আবেদন, বিভিন্ন দিক খতিয়ে দেখে ও আমার মেয়ের মৃত্যুর কারণ খুঁজে বের করে দোষীর বিরুদ্ধে আইনানুগ কঠিন শাস্তির বিধান দেবেন, এই প্রার্থনা করছি। ইতি বিশ্বজিৎ দাস। এখন প্রশ্ন, অরিন্দম দা, এই যে মৃতার পিতা স্পষ্ট লিখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ কোনো এক গোপন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে তার মেয়েকে বাড়িতে আসতে দিত না, একজন কর্মীকে কেন জোরপূর্বক আটকে রাখা হতো, সেই গোপন উদ্দেশ্যটি আসলে কি, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এখন সেটার জানার চেষ্টা কি পুলিশ করলো, পুলিশ কি করেছে সেটা? দেখো, তদন্ত করছে পুলিশ, আর পুলিশি তদন্তের কতটা অগ্রগতি হয়েছে বা কোন দিকে এগোচ্ছে, এই সবটা বিষয়ই আমরা যারা সাধারণ মানুষ আমরা এগুলো অবগত হয়ে হচ্ছে সংবাদ মাধ্যমের মারফত। এখন এই অবধি ঘটনা ঘটে গেছে, অনেকদিন হয়ে গেছে, এই অবধি সংবাদ মাধ্যমের কাছ থেকে যেটা জানা গেছে, আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে পুলিশ প্রাথমিক তদন্তের পরে একটি মন্তব্য করেছে বা একটি ঘোষণা দিয়েছে যে এটি একটি আত্মহত্যা। দ্বিতীয় যে কাজটি পুলিশ করেছে, এই আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগে মৃতার বাবার যে এফআইআর এর যে দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশের যে ছেলেটির উল্লেখ করা হয়েছে, যে ছেলেটির সঙ্গে মৃতার প্রণয় গঠিত ব্যাপার ছিল বলে মৃতার বাবা দাবি করছে, তাকে গ্রেপ্তার করেছে। এবং তাকে গ্রেপ্তার করার পরে তার কাছ থেকে কি কি জানা গেছে বা কি আসে কি বিষয়, এই বিষয়গুলো এখন অবধি আমরা সংবাদ মাধ্যমের মারফত কিছু জানতে পারছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মেয়েটির বাবা যে এফআইআরটি করেছেন, সেই এফআইআর এর দুটি অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগটা হচ্ছে মেয়েটির কর্মস্থল থেকে তার নিজ বাড়ির দূরত্ব খুব বেশি, মাত্র 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার রাস্তা যাতায়াত করার জন্য আমরা সবাই যারা কোনো না কোনো ভাবে কোনো সংস্থা বা এর সঙ্গে যুক্ত থাকি, মানে কর্মচারী হিসেবে কাজ করি, আমরা 2 কিলোমিটার রাস্তা আমরা
সাধারণত বাড়ি থেকেই ডিউটি করি, হুম। কেউই ওই মানে কোনো সংস্থায় বা কর্মস্থলে আবাস হিসেবে থেকে করি না, যদি না কোনো বিশেষ কারণ থাকে। তো এখানে প্রথমেই প্রশ্ন তুলেছে মিতার বাবা যে এই 2 কিলোমিটার রাস্তা ব্যবধানের মধ্যে তার কর্মসংস্থানের যে মানে জায়গা, অর্থাৎ মেডিকেল কলেজ হসপিটাল, সেই হসপিটালে তাকে দিনরাত থাকতে বাধ্য করা হতো, অর্থাৎ বাড়িতে আসতে দেওয়া হতো না। এই বিষয়টা প্রথমেই যে এই বিষয়টা কেন, এর একটা যুক্তিসঙ্গত উত্তর আমাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে যাওয়া উচিত ছিল, আমরা সেটা পাচ্ছি না। দ্বিতীয় কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মৃতার বাবা তার এফআইআর এর প্রথম অংশে যেটা দাবি করেছেন যে মেয়েকে দিয়ে প্রতি রাতেই কঠিন কোনো কাজ করানো হতো এবং মেডিকেল কলেজে বিভিন্ন মেডিকেল টিম ভিজিট করবে বলে রাতের বেলাতেই তাকে ডিউটি করানো হতো। এই বিষয়টাও কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায় পড়ছে যে এইটার একটা ব্যাখ্যা দেওয়া। এখন তোমাদের মাধ্যমে আমি আগেই বলেছিলাম যে তোমাদের মাধ্যমে রাজ্যের মানে যারা পাঠক বা শ্রোতা রয়েছে, দর্শক রয়েছে, তারা আমরা কিন্তু এখনো এইটা জানতে পারছি না যে পুলিশ এই মেডিকেল কলেজের যে কর্তৃপক্ষ বা যারা এটার পরিচালনার সঙ্গে যুক্ত, তাদের কাছ থেকে কি বয়ান নিয়েছে বা তাদেরকে আদৌ এই বিষয়গুলো পরিষ্কার করার জন্য কেন মানে এই মৃতা মেয়েটিকে মানে 2 কিলোমিটার ব্যবধানের মধ্যে অবস্থিত তার নিজ বাড়ি থাকা সত্ত্বেও তাকে বাড়িতে যেতে দেওয়া হতো না বলে যে অভিযোগ আসছে, সেই অভিযোগটা আদৌ সত্য কিনা, বা এই রাতের বেলা ডিউটি করানোর যে প্রশ্ন আসছে সেটা কতদূর সত্য। তার চেয়েও বড় কথা যে মেয়েটির আসলে হসপিটালে কি কাজ ছিল, সে কি কাজের সঙ্গে যুক্ত ছিল। কারণ একটা হসপিটাল হোক বা যে কোনো সংস্থা হোক, মানে যেখানে কর্মচারীরা কাজ করে, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ডিউটি থাকে বা ডিউটি অ্যালোকেশন করা থাকে। নার্স হলে নার্সের একরকম কাজ, অফিসিয়াল হলে অফিসিয়ালের একরকম কাজ, ডিউটি অ্যাটেন্ডেন্ট হলে একরকম কাজ। তো এই মেয়েটির অ্যাকচুয়ালি কাজটা কি ছিল, এই বিষয়টাও কিন্তু এখনো তোমরা কি আমাদের কি কিছু বলতে পারছো না বা জানাতে পারছো না, বা পুলিশ প্রশাসন বা প্রশাসনের কাছ থেকেও তোমরা এই বিষয়টা সম্পর্কে মানে কোনো খোলাসা করতে পারছো না দর্শকদের কাছে বা শ্রোতাদের কাছে। তো জায়গাটা এইটাই দাঁড়াচ্ছে এখন যে প্রশ্ন অনেকগুলো এসে গেছে, কিন্তু যতদিন চলে গেছে এই ঘটনার পরে আজ পর্যন্ত যে যত দিন গেছে, এই দিনগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে এই বিষয়গুলো মিনিমাম একটা আভাস, কিন্তু হ্যাঁ ঠিক কথা যে তদন্ত চলাকালীন সময়ে সবকিছু সংবাদ মাধ্যমের কাছে বলা হবে এরকম না ঘটনাটা, কিন্তু এই ঘটনাটা কিন্তু আর 5টা সাধারণ অস্বাভাবিক মৃত্যু ঘটনা নয়, এই ঘটনাটা কিন্তু একটা অস্বাভাবিকতম অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এই অবস্থায় পুলিশ প্রশাসন বা তদন্তকারী সংস্থার দায় ছিল যে এই যে ন্যূনতম প্রশ্নগুলো উঠছে যে মানে এই হসপিটালে একে দিনরাত কাজ করানো হতো বা একটা কঠিন কাজ করানো হতো, রাতের বেলা ডিউটি করতে বলা হতো, এই বিষয়গুলোকে কিছুটা হলেও দর্শকদের কাছে বা রাজ্যের মানুষের কাছে এর কারণ কি বা এটা কতটা সত্যি এই বিষয় সম্পর্কে ইতিমধ্যে কিছু মানে আভাস অন্তত দেওয়া উচিত ছিল। কিন্তু এখন অবধি পুলিশ প্রশাসন ওই প্রথম দিন যেটা করেছে যে এটা আত্মহত্যা, ফরেন্সিক রিপোর্ট আসার আগেই বা পোস্টমর্টম রিপোর্ট আসার আগেই, এবং দ্বিতীয়ত ওই এফআইআর এর দ্বিতীয় অংশে যে ছেলেটির কথা উল্লেখ করা হয়েছে তাকে গ্রেপ্তার করা ছাড়া আর কিছুই করছে না। তো এই স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায় বা সবার মনেই একটা সন্দেহ দাঁড়ায় যে কি তদন্তটা আসলেই সঠিক রাস্তায় চলছে নাকি কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য এটাকে অন্যদিকে ধাবিত করা হচ্ছে। ঠিক, মানুষ প্রশ্ন করছে এবং অবশ্যই আমাদেরও মনে এটাই প্রশ্ন যে ঠিক কি হয়েছিল, এবং অবশ্যই মৃতার পরিবারও সেটা জানতে চাইছে, সুষ্ঠু বিচারের আবেদন করেছে। পয়সা চাই না, টাকা চাই না, চেয়েছিল সুষ্ঠু বিচার। এখন বিশ্বজিৎ দাসের করা মানে মৃতার বাবা বিশ্বজিৎ দাসের করা এফআইআর এর প্রতিটি শব্দ সাধারণ কোনো অভিযোগ নয়, বরং তা ছিল একটা অসহায় পরিবারের চরম আশঙ্কা এবং বিস্ফোরক ইঙ্গিত। এফআইআর এ বলা হয়েছে রাত্রিবেলা ডিউটির নামে মেয়েকে দিয়ে সম্ভবত কঠিন ধরনের কাজ করানো হতো। এখানে এটা উল্লেখযোগ্য, এই যে কঠিন কথাটা কিন্তু পরে লেখা হয়েছে, তার আগে একটা অন্য শব্দ নিশ্চয়ই কিছু সেই এফআইআর এ ছিল, সেই কঠিন কথাটা কিন্তু পরে আবার যোগ করা হয়েছে অ্যারো দিয়ে, সেই কথাটা স্ক্রিবলিং দিয়ে কেটে পরে যোগ করা হয়েছে, সেখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে। এখন চিকিৎসা কেন্দ্রের আড়ালে রাতের অন্ধকারে এমন কি কঠিন বা অস্বাভাবিক কাজ করানো হতো যা একজন বাবাকে লিখিত অভিযোগে মানে সেটা অভিযোগ করতে বাধ্য করলো? পুলিশ কি সেই বিষয়টাকে গুরুত্ব দিল বলে মনে করেন শিশিরদা? কারণ
পুলিশ আমরা দেখলাম বা যখন আমরা অ্যারেস্ট শুনলাম, তাহলে দ্বিতীয় যে অভিযোগ, আমার দ্বিতীয় অভিযোগ বলে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে অ্যারেস্ট করা হলো, কিন্তু প্রথম এবং প্রধান অভিযোগ যাদের বিরুদ্ধে করা হলো তাদের কোনো ধরনের আটক নেই, তাদের কোনো ধরনের জিজ্ঞাসাবাদ নেই, করলেও সেটা জনসমক্ষে নেই, কিভাবে করা হলো? আইন কি বলছে? দেখুন, এই ঘটনাটার সাথে আমি একটু সিমিলারিটিস দেখতে পাচ্ছি তিলোত্তমার ঘটনা কলকাতার। আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেখানে শুধুমাত্র আমরা এটা জানতাম মেয়েটার পেশা একজন চিকিৎসক, আর এইখানে আমরা এটাও জানি না যে মেয়েটার মনীষার পেশা কি। আদারওয়াইজ যদি দেখি সেইখানে অভিযোগ ছিল মেয়েকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করানো হতো, মেয়েকে দিয়ে রাতের বেলা অনৈতিক কাজ করানো হতো ইত্যাদি অভিযোগগুলো সেখানেও ছিল আরজি করে ঘটনায়। সেই একইভাবে সেখানেও দেখেছি আমরা ঘটনার পরে মেয়ের পোস্টমর্টমের আগেই প্রশাসন থেকে বলে দেওয়া হচ্ছে আত্মহত্যা। আমরা এখানেও সেরকম দেখছি। একটা ঘটনা ঘটেছে, ঘটনার বাইরে আমরা যেটা সংবাদপত্র অরিন্দম বলেছে অনেকগুলি প্রশ্ন জন্ম দিচ্ছে, সত্যি অনেকগুলো প্রশ্ন জন্ম দিচ্ছে। আমরা সংবাদপত্রের মাধ্যমে যেটা জানতে পারছি, মেয়েটির মা বলছে যে আমরা হসপিটাল থেকে খবর পেয়েছি যে না আমাদের মেয়ে অসুস্থ, আমরা হসপিটালে ছুটে যাই। যাওয়ার পর যে ঘরে যাই সে ঘরটি বাইরে থেকে লাগানো ছিল, আমরা ঘরটি খুলে দেখতে পাই যে মেয়েটি ঝুলছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে। তারপরে এফআইআর হয়েছে। দেখুন, ঘটনা ঘটেছে আগের দিন রাতে যদি হয়, মেয়েটির বাবা বলছে গতকাল রাতে, তাহলে এফআইআর হয়েছে পরের দিন প্রায় সন্ধ্যেবেলা, সন্ধ্যে 6:25 তাহলে দীর্ঘ সময় এই এফআইআর হতে সময় লেগেছে ঘটনা থেকে। তাহলে ইতিমধ্যে হসপিটাল কর্তৃপক্ষের কি নজরে আসেনি বিষয়টা? যদি হসপিটাল কর্তৃপক্ষের নজরে এসে থাকে তাহলে তারা কিসের জন্য অপেক্ষা করেছে? কারণ এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন তো যে কেউ দেবে। তাহলে হসপিটাল কর্তৃপক্ষ কেন পুলিশকে জানায়নি ঘটনাটি? মেয়ের বাবা যাবে, ঘটনা দেখবে, মেয়েকে নামিয়ে আনবে, তারপর কি মেয়ের বাবা এফআইআর করবেন? তারপর তদন্ত হবে। ঠিক, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুললেন। এই প্রশ্নগুলো অনেক যাচ্ছে, ফলে দীর্ঘ সময় পাচ্ছে সত্যটাকে গোপন করার, এভিডেন্সটাকে লোপাট করার। তো এই প্রশ্নগুলো আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে জাগবে যে আসলে ঘটনাটা কি। ঠিক, অরিন্দমদা, এই যে এফআইআর এর মানে করাটা সন্ধ্যে আগের দিন ঘটনা হয়েছে, আগের দিন রাত্রিবেলা ঘটনা হয়েছে, বুধবার আর বৃহস্পতিবারের রাতে মাঝখানে কোনো একটা সময় ঘটনা হয়েছে, এবং তারপর পরের দিন সন্ধ্যার সময় মেয়ের মৃতার পিতা এফআইআর করেছেন। হসপিটাল কর্তৃপক্ষ বা হোস্টেল কর্তৃপক্ষ যারা ছিল সেখানে, কলেজ কর্তৃপক্ষ, তাদের কি দায়িত্ব ছিল না এখানে আইনত? তারা কি এফআইআর করতে পারে না, যেহেতু তাদের প্রতিষ্ঠানে, তাদের ক্যাম্পাসে এই ঘটনা হয়েছে? হ্যাঁ, এটা তো কোনো বাধা নেই। তারা কেন করলো না? হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এফআইআর করার ক্ষেত্রে কোনো বাধা নেই। ইনফ্যাক্ট হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে ইনফরমেশন হয়তো একটা গেছে, না হলে তো পুলিশ এখানে আসার কথা নয়, এবং আনন্যাচারাল ডেথ কেস রেজিস্ট্রি হয়ে তদন্ত শুরু হওয়ার কথা নয়। কিন্তু স্পেসিফিক্যালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে শুধুমাত্র এই মেয়েটির মানে মৃতার বাবার করা লিখিত এফআইআর বা অভিযোগপত্রটি, তার আগে হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সুনির্দিষ্টভাবে কোনো লিখিত অভিযোগ বা কোনো বক্তব্য কিন্তু আমরা এখন অবধি জানতে পারছি না যে এই ধরনের কোনো কিছু পুলিশের কাছে এসছে কিনা, বা পুলিশ কখন এই ইনফরমেশন পেলেন যে এখানে একটা এরকম অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, আপাতত দৃষ্টিতে একটা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, বা কে বা কারা এই ইনফরমেশন পৌঁছেছে পুলিশের কাছে, সেটাও কিন্তু আমরা জানি না। আমরা জানি না যে এইটা কি মৃতার বাবা মা বা পরিবারকে ডেকে এনে তারপর তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পরে, মানে পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে মেয়েকে পরিবারের হাতে, মেয়ের ডেড বডি পরিবারের হাতে তুলে দেওয়ার পরে তারপরে এফআইআর করা হয়েছে, না কি কারণে? কারণ এফআইআর আবার ওই যে ডিলেটা মানে 6:25 পরের দিন 6:25 সন্ধ্যা 6:25 কেন এফআইআর করা হলো, এই প্রসঙ্গে কিন্তু মেয়ের বাবা কিছু উল্লেখ করেননি। বাট এটাও ঠিক যে এফআইআর বা এই যে প্রথম যে মানে ইনফরমেশন, ফার্স্ট ইনফরমেশন যেটা এফআইআর, সেই ফার্স্ট ইনফরমেশনে সবকিছু উল্লেখ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ন্যূনতম একটা মানে ঘটনা ঘটেছে, এই ঘটনার তদন্ত চাই বলে পুলিশের কাছে পৌঁছানো মাত্রই পুলিশ এটা তদন্ত করবে, এবং পরবর্তী সময়ে যিনি এফআইআর করেছেন বা এর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেবেন, যেটা আমরা পরিভাষায় সিআরপিসি অনুযায়ী 161 বলে থাকি। তো এখন কথা হচ্ছে যে
এই যে এফআইআরটা আমরা লিখিত এফআইআরটা দেখছি, এর আগে কোনো কিছু ছিল কিনা, হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বক্তব্য রাখা হয়েছিল কিনা পুলিশের কাছে, এই বিষয়টাও কিন্তু সম্পূর্ণ ধোঁয়াশা বা মানে ঢাকা, এটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না যে মানে প্রথম এবং প্রাথমিকভাবে ইনফরমেশনটা পুলিশের কাছে কে পৌঁছেছে বা কারা পৌঁছিয়েছে, বা পুলিশই বা কোথা থেকে জানতে পারলো যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এই বিষয়গুলি কিন্তু সত্যি এখন আরেকবার পুলিশের কাছে এবং অবশ্যই পুলিশের কাছে ঘটনা গেছে, এবং পুলিশ কিছুক্ষণ পরে মানে কয়েক ঘন্টার মধ্যেই ঘটনা প্রকাশ পাওয়ার, সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেটা বলে দিল এটা আত্মহত্যার ঘটনা। সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে যে পুলিশ কি করে জানলো সেটা আত্মহত্যা, এখন পোস্টমর্টমের আগেই। এখন এফআইআর এর এই মারাত্মক বয়ান কি ইঙ্গিত দিচ্ছে না যে এই মৃত্যুর পেছনে কোনো বড় ধরনের প্রাতিষ্ঠানিক শোষণ বা হুমকি বা ব্ল্যাকমেল চক্র থাকতে পারে? তাহলে কেন কলেজ কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হলো না? কারণ প্রধান যে অভিযোগ, প্রথমিত অভিযোগটা ছিল, প্রথমত উনি বলছেন আমার প্রথমত অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে, কলেজ কর্তৃপক্ষ এই করে আমার মেয়েকে বাড়িতে আসতে দিত না, ডিউটির নামে তাকে রাত্রিবেলা আটকে রাখা হতো এবং রাত্রিবেলা তাকে দিয়ে সম্ভবত কঠিন কাজ করানো হতো। তাহলে এখন আপনি যেটা বলছেন যে কি কাজ, আমরা যেটা মৌখিকভাবে শুনেছি, যেটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে শোনাচ্ছি যে মৃতা ক্লারিক্যাল কাজ করতো। ক্লারিক্যাল কাজ করলে সাধারণত দিনের বেলা এই ধরনের কাজ করা হয়, তাকে রাত্রেবেলা আটকে রাখা এবং 3 দিন পর পর আটকে রাখা হয়েছিল বলেও প্রথম শুরুতেই আমরা যে মৌখিকভাবে যে কমপ্লেনগুলো বা যে ফুটেজগুলো আছে সেগুলো তো আমরা শুনেছিলাম। এখন এখানে কর্তৃপক্ষকে আইনি আওতায় আনা হলো না কেন? পুলিশ কেন সেটা করলো না? আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটাকে? আমি তো আরো আগে একদিন একটা বোধহয় এই চ্যানেলে একটা ইয়েতে বলেছিলাম যে গোটা বিষয়টাই কিন্তু প্রথম যাদের বিরুদ্ধে বা যার বিরুদ্ধে এই বিষয়টার তদন্ত হওয়া মানে সূচক তদন্তের সূচনাটা হওয়া উচিত ছিল, সেটা ছিল পুলিশ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবং এফআইআরটাও আজকে যেটা প্রকাশ্যে এসছে, সে এফআইআরটাও কিন্তু প্রথম অভিযোগটা কিন্তু কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কাজে স্বাভাবিকভাবে এইটা তো একটা বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে আজকে পর্যন্ত পুলিশ আদৌ কলেজ কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছে কিনা, তাদের কাছ থেকে কোনো বয়ান নেওয়ার চেষ্টা করেছে কিনা, বা তাদের তরফ থেকে কোনো ব্যাখ্যা পুলিশ চেয়েছে কিনা যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, মেয়েটি আদতে কি কাজ করত, আর সেই কাজ রাত্রির বেলা দিনের পর দিন রাতে হোস্টেলে থেকে বা কলেজে থেকে কেন করতে হবে, এটা কি ধরনের কাজ ছিল, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ ধোঁয়াশা ঢাকা। এবং এই জন্যই আমি বলছি যে এই তদন্তটা এখন অব্দি আমরা যতদূর জানতে পারছি তাতে করে এইটা স্বচ্ছতার অভাব একদম চূড়ান্ত মাত্রায় রয়েছে। এবং এখানে মানে পরিষ্কার করার জন্য জনসাধারণকে, রাজ্যের মানুষকে অবগত করার জন্য অনেকগুলো জায়গা রয়েছে, যাতে করে বোঝানো যায় প্রশাসনের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে বোঝানো যায় যে এখানে স্বচ্ছতার সঙ্গেই কাজ হচ্ছে। এখন অব্দি যা দেখা যাচ্ছে তাতে যেটা প্রতীয়মান হচ্ছে যে স্বচ্ছতার অভাব রয়েছে। দ্বিতীয় কথা যেটা মানে গতদিনই আমরা যেটা জানতে পেরেছি যে রাজ্য সরকারের তরফ থেকে একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের মানে নির্দেশ দেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই বিষয়টার তদন্ত করবেন। এখন পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো আর পুলিশি তদন্তের অভিজ্ঞতা বা এক্সপার্টাইজ নিয়ে কাজ করছেন না, উনি কাজ করছেন প্রশাসনিক বিষয়গুলো দেখার জন্য। এই ধরনের একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ম্যাজিস্ট্রেট পর্যায়ে কি ধরনের তদন্ত হতে পারে, এই বিষয়টা কিন্তু এর আগ পর্যন্ত আমরা যারা আইনের ছাত্র বা আইন পেশাগতভাবে যুক্ত, আমাদের কাছে কিন্তু এই বিষয়টা একদমই পরিষ্কার নয়। এই ধরনের ঘটনা আইদার একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হবে, অথবা বিচার বিভাগীয় কাউকে সিটিং জাজ অথবা রিটায়ার্ড কোনো একজন বিচারককে দিয়ে এই তদন্ত মানে হেড করার জন্য, এটাকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা টিম গঠন করে দেওয়া এবং এটা তদন্ত করা। যদি আমরা পুলিশ কর্তৃপক্ষের মানে সাধারণভাবে যে পুলিশের যে তদন্ত প্রক্রিয়া চলে সেটার মধ্যে যদি কোনো সন্দেহজনক দেখা যায়, আর এখানে তো প্রাথমিকভাবেই পুলিশি তদন্তে একটা মানে কি বলবো এটাকে চাপা দেওয়ার যে গোটা বিষয়টাকে পোস্টমর্টম হওয়ার আগেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা একটা জিনিস পরিষ্কার করছে যে পুলিশি তদন্তটা মানে স্বচ্ছতার ঊর্ধ্বে নয়। আর এই কারণের জন্যই রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার যেটা করার চেষ্টা করেছে, আমি ধরে নিচ্ছি এটা যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত, কিন্তু এই ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তটাও কিন্তু স্বচ্ছতাকে আরো বেশি পরিস্ফুট করার
পরিবর্তে স্বচ্ছতাটাকে আরেকটু ঢেকে দেওয়ার জন্য, আরেকটু অস্বচ্ছ করার মতোই মনে হয় একটা প্রচেষ্টা রয়েছে। কাজে এখানে গোটা বিষয়টাই আমি আবারও যেটা বলতে চাইবো যে যেহেতু এই কলেজটা প্রতিষ্ঠার শুরু থেকেই নানান সমালোচনা বা কিছু আইনি প্রক্রিয়াকে, বাধ্যতামূলক প্রক্রিয়াকে একটু এদিক সেদিক নেড়ে ঘেটে প্রতিষ্ঠা করার বা কলেজটাকে স্থাপনা করা এবং কলেজটা চালু করার একটা উদ্যোগ ছিল বলে আমরা সংবাদ মাধ্যমের মারফতে জানতে পেরেছিলাম। ওই যে জায়গাটা, ওই জায়গাটাকেই মনে হয় আরো একটু প্রলম্বিত করা হচ্ছে এই মেয়েটির এই ধরনের একটা অস্বাভাবিক মৃত্যু এই কলেজ ক্যাম্পাসেই ঘটার পরে, যাতে করে যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে যে পরিমাণ স্বচ্ছতার সঙ্গে এই কাজটা করা উচিত ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। ওকে, আমরা আসলে পুলিশের ভূমিকা নিয়েই মানুষ কেন সন্দেহ প্রকাশ করছে এবং কোথায় খটকা সেটাই বোঝার চেষ্টা করছি। এখন আইন অনুযায়ী এফআইআর এ যাদের নাম বা নামের যাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ থাকে, তদন্তের প্রথম তীরটি তাদের দিকেই যাওয়ার কথা, সেটাই আমরা জানি, সেটাই নিয়ম। কিন্তু ত্রিপুরা পুলিশের ভূমিকা শুরু থেকেই এক বিশাল রহস্যের জন্ম দিয়েছে। এখন শিশুটা এই যে পিতার অভিযোগে 1 নম্বরে ছিল হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ, আর 2 নম্বরে ছিল তথাকথিত প্রেমিক, অথচ পুলিশ অত্যন্ত চতুরতার সাথে মূল প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষকে ছোঁয়া দূরস্থ সমস্ত আলো ঘুরিয়ে দিল প্রেমিকের দিকে এবং তাকে গ্রেপ্তার করেই মামলার ইতি টানার চেষ্টা হচ্ছে বা করেছে পুলিশ। এখন পুলিশ কি আগে থেকেই কোনো নির্দিষ্ট চিত্রনাট্য সাজিয়ে রেখেছিল বলে মনে হচ্ছে এই মুহূর্তে? দেখুন, ঘটনাটা যদি আমরা পুরোটা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই যে এফআইআরটা হয়েছে, এই এফআইআর এর মধ্যে দুটো বিষয় আছে এবং এইটা সরাসরি মেয়ের বাবার অভিযোগ যে কর্তৃপক্ষের এরকম অমানসিক এবং অমানবিক আচরণের কারণে মেয়েটা অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। শুধু আমি যদি এইটুকু ধরি, পরের অংশটা হচ্ছে গিয়ে যে তার একটা প্রেমের সম্পর্ক ছিল, সেইখানে প্রেমিক প্রায়শই অর্থের দাবি করত এবং সম্ভবত সে তার অর্থের দাবি অনুযায়ী অর্থ না দেওয়াতে তার মধ্যে সে মানে তাকে মেয়েটাকে বাধ্য মানে এই করেছে, সাহস জুগিয়েছে আত্মহত্যা করার জন্য। তো পরের অংশটা ধরে আমি সেই ছেলেটাকে ধরে এনে তদন্ত করলাম, কেননা সেটা সফট কর্নার, সেখানে আমি ইজিলি ধরতে পারবো, অ্যাভেলেবেল, সেখানে আমি ধরে আনতে পারবো, তার সেরকম শক্তি নেই, কিন্তু ব্যক্তি একমাত্র, কিন্তু প্রতিষ্ঠান এবং তার পেছনে আরো অনেক বড় শক্তি জড়িয়ে আছে, সুতরাং তাকে আমি ধরতে পারবো না। তাকে ধরতে গেলে আমার হয়তো কর্তব্য করার ক্ষেত্রে সমস্যা এসে যাবে। তাহলে এখানে কোনো মানে রাঘব বোয়ালকে বা মানে এটা স্পষ্ট যে আমি অভিযুক্ত, প্রকৃত অভিযোগকারী মানে অভিযুক্ত যে তাকে আড়াল করার চেষ্টা করছে, এটা পরিষ্কার। অ্যাটলিস্ট আদারওয়াইজ তো সেখানে সেই ঘটনাটা তদন্ত হওয়া উচিত, বা সেই ঘটনাটা অ্যাটলিস্ট তদন্ত হচ্ছে কিনা আমরা, যদিও এটা তদন্তের বিষয়, এখন তদন্ত তো আমরা কাটা ছেড়ে এই মুহূর্তে করতে পারছি না, কিন্তু আপাতত আমাদের সামনে সংবাদ মাধ্যমের মাধ্যমে বা কোনো মাধ্যমে এই বিষয়টি আসেনি। উল্টে যে বিষয়টি আসছে সেই বিষয়টি হচ্ছে গিয়ে যে অনেকগুলি প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মধ্যে এবং সেই প্রশ্নগুলিকে চাপা দেওয়ার জন্যই একটা ম্যাজিস্ট্রেরিয়াল তদন্তের, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের কথা বলছে। কিন্তু এই ঘটনাটায় আমরা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ভাষায় যদি বলি যে জীবিত ব্যক্তি থেকে মৃত ব্যক্তি অনেক বেশি শক্তিশালী, সে অনেক কথা বলে, সেটা কিসের মাধ্যমে? তার ফরেনসিক যে টেস্ট রয়েছে, তার যে মেডিকেল এক্সামিনেশন আছে, তার মাধ্যমে কথা বলে। তাহলে সেখানে অনেক বেশি টেকনিক্যালিটির প্রশ্ন আছে, অনেক বেশি এক্সপার্টাইজেশনের প্রশ্ন আছে, যেটা একমাত্র স্পেশাল ইনভেস্টিগেশন সেলের মাধ্যমেই করা সম্ভব, বা যেটা অরিন্দম বলেছে যে কোনো প্রাক্তন বিচারপতির মানে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সম্ভব। সুতরাং সেইটা না করে ম্যাজিস্ট্রেট পর্যায়ে করার মানেই হচ্ছে জনগণের যে ক্ষোভ বা জনগণের যে প্রশ্ন সেইটাকে চাপা দেওয়ার, যে আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটা তদন্ত দিয়েছি, সুতরাং সেইভাবে ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা বলে আমরা মনে করি। ওকে, এখন মানুষ আজ প্রশ্ন করছে যে আইন কি তবে বা কোনো রাঘব বোয়ালদের পকেটে আছে? রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশ, একটি রাজ্যের পুলিশ বাহিনী কেন একটি বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সামনে এত নখদন্তহীন, কেন এত অসহায়? কি মনে হচ্ছে অরিন্দম দা এই ব্যাপারটাতে?
আইন কাদের পকেটে আছে সেটা শুধুমাত্র এই একটা ঘটনা দিয়ে নয়। আমরা ভারতবর্ষের ইতিমধ্যেই এত বছরের মধ্যে আমরা বহুবারই দেখেছি যে আইনের মানে বই পুস্তকে যা লেখা রয়েছে, সংবিধানে যা লেখা রয়েছে, বা আইনি ভাষা যেভাবে ব্যবহার করা হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, বা আইন সম্পর্কে যত জ্ঞানগম্ভীর আলোচনা করা হয়, সেটা বাস্তবে সত্যিকার অর্থে সেটা কতটা মানে বাস্তবায়িত হয় এই বিষয়ে তো প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উঠেছে। আর আজকে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী যে বিষয়গুলো চলছে, তাতে করে তো এই প্রশ্নটা আরো একবার সত্যিকার অর্থেই উঠছে যে আইনটা আসলে কাদের জন্য? সাধারণ মানুষের জন্য আইন, মানে আইনের চোখে কি সবাই সমান, নাকি আইন মাঝে মধ্যে এক চোখে ঘি এক চোখে জল নিয়ে বিচার বিশ্লেষণ বা বিচার কার্য পরিচালনা করে? এই বিষয়টা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং এই ঘটনাটা, এই প্রশ্নটা বা এই যে মানে আশঙ্কা বা উদ্বেগটা, এটাকে আরেকটু বেশি রকম ভাবে গভীরে নিয়ে যাচ্ছে। কাজেই এই বিষয়টাকে অস্বীকার করার কোনো উপায়ই নাই। যেখানে এফআইআরটা যদি আমি ইনটোটো ধরে নিই, তাহলে যখন দুটো অংশ রয়েছে, এফআইআর এর প্রথম অংশে একটা বিষয় উল্লেখ করা হয়েছে, একটা অভিযোগ করা হয়েছে, এফআইআর এর দ্বিতীয় অংশে আরেকটা অভিযোগ করা হয়েছে, অন্য একটা বিষয় উল্লেখ করা হয়েছে, তখন শুধুমাত্র দ্বিতীয় অংশটা নিয়ে পুলিশ প্রশাসন বা এখন অবধি যা কিছু আমরা শুনেছি বা দেখতে পাচ্ছি, এইটার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। কিন্তু প্রথম অংশটা সম্পূর্ণ রকম ভাবেই নীরব বা নিভৃতে রয়ে গেছে। এই বিষয়টাও কিন্তু ওই একই কথা আবার বলবে, তুমি যে কথা বলতে চাইছিলে যে আইন কাদের জন্য, বা আইন কি সত্যিকার অর্থে মানে সবার জন্য সমান কি না, এই প্রশ্নটা তো আসবেই, বারবারই আসবে। ঠিক এখানে এই যে অভিযোগে যেখানে স্পষ্টভাবে মৃতার পিতা লিখে দিয়েছেন প্রথম অভিযোগ এবং দ্বিতীয় অভিযোগ, আমরা যখন দেখলাম সরাসরি পুলিশ সেই ব্যক্তিকে, মানে দ্বিতীয় অভিযোগ যার বিরুদ্ধে তথাকথিত সেই প্রেমিক যে একজন ব্যক্তি, যেমনটা শিশিরদা বলছিলেন, সেই ব্যক্তিকে তুলে এনে মানে অ্যারেস্ট করে তারপর তাকে আদালতে সোপর্দ করা হলো, এবং সেখানে আমরা দেখলাম সরকারি উকিল সেই প্রেমিকের কথা বললেন, অথচ সেই এফআইআর যতক্ষণ না আমাদের সামনে এলো আমরা জানতেই পারতাম না যে প্রথম অভিযোগ কিন্তু কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে, এবং ভয়ানক বিস্ফোরক অভিযোগ কিন্তু কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেখানে পুলিশ কি ভূমিকা নিল সেটা আমাদের এখনো জানা নেই, কারণ পুলিশ যদি কাউকে আটক করত, আটক করে জিজ্ঞাসাবাদ করত, তাহলে অবশ্যই সেটা সংবাদ মাধ্যম জানতো এবং মানুষও জানতো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কলেজ কর্তৃপক্ষের দেওয়া আত্মহত্যার তত্ত্ব আর পুলিশের সুর হুবহু মিলে যায়, এই অভূতপূর্ব সমন্বয়ের পেছনে কোনো অদৃশ্য ইশারা বা কোনো বড় মাথার চাপ কি হতে পারে বলে মনে করেন না শিশুদা? দেখুন, আমরা মানে সাম্প্রতিক সময়ে যেটা দেখেছি যে ভারতবর্ষের এরকম অনেক রাজ্যেই এই ধরনের বহু ঘটনায় বিচারের বাণী নিভৃতে কেঁদেছে, এবং দেখা গেছে যে যারা দরিদ্র অংশের মানুষ আর যারা ক্ষমতাশালী বা ইন টার্মস অফ মানি অর মাসেল এনি কাইন্ড অফ, তো তারা কি করেন যে তাদের ভাষাটা, অর্থাৎ একটা এফআইআর লিখতে গেলেও মানুষের স্বাভাবিক অভিজ্ঞতা থাকে না, অনেক সময় এফআইআর কে থানায় গেলে এফআইআর ডিকটেট করে দেওয়া হয়। এই ধরনের ঘটনা আমরা আদালত চত্বরে কাজ করতে গিয়ে দেখেছি। আমরা আদালত চত্বরে কাজ করতে গিয়ে এটাও দেখেছি যে কিভাবে পুলিশি তদন্ত প্রভাবিত হয়, বহু ক্ষেত্রেই দেখেছি। তো এই ক্ষেত্রটাও আমার কাছে ব্যতিক্রম মনে হচ্ছে না, কারণ একটা ঘটনা লিখতে লিখতে হঠাৎ দেখা গেল একটা জায়গা শব্দটা কেটে দিয়ে তার উপর আরেকটা শব্দ বসানো হলো, একদম এটা কার নির্দেশে বসলো এটাও বলা প্রসঙ্গ, মানে মানে আলোচ্য বিষয়। এবং তাই নয়, শুধু একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনাকে যুক্ত করে দেওয়া হলো। তো এই বিষয়গুলি প্রশ্ন জাগে, অনেকগুলি প্রশ্নের জন্ম দেয়। এখানে শব্দটা এমন, সত্যিই মনীষা বিচার পাবে তো? এখানে শব্দটা এমন যে এই ধরনের কাজ করানো হতো, মানে যেটা মূল অভিযোগ যে সম্ভবত যে স্ক্রিবলিং করা আছে, মানে এই ধরনের কাজ করা হতো, সেটাকে কেটে কঠিন করা হলো। সেটা হয়তো আপনি যেটা বলছিলেন যে বলে দেওয়া হয়েছে এফআইআর করার সময় যে শব্দটা কেটে দেওয়া। এটা কেন বলছি? আদারওয়াইজ ধরুন আপনারা বলছেন যে মেয়েটি একটি ক্লারিক্যালের কাজ করত, তাহলে ক্লারিক্যালের কাজ রাতে তো হসপিটালে হওয়ার বিষয় নয়। সাধারণত রাতের বেলায় আমরা যারা দেখেছি, রাতের বেলা হসপিটালে কারা ডিউটিতে থাকেন? সাধারণত হসপিটালে নার্স,
নাইট গার্ড যারা থাকেন, রাত্রেবেলায় হসপিটালে থাকেন, ডাক্তার থাকেন, হ্যাঁ অবশ্যই দু একজন হয়তো মানে ক্লারিক্যালের, অর্থাৎ ক্লারিক্যাল স্টাফ বলতে অফিসিয়াল স্টাফ থাকেন বলে আমার ধারণা নেই, হয়তো থাকতে পারে। কিন্তু এখানে অভিযোগটা হচ্ছে দিনের পর দিন এরকম নয়। একটা তো হসপিটালে শিফটিং ডিউটি থাকবে, তার সকাল বিকেল থাকবে, আরেকটা শিফটে সে ছুটি পাওয়ার কথা, সে দিনের পর দিন 2.5 বছর যাবৎ কাজ করছে, তার বাড়ি 2 কিলোমিটার মধ্যে, সে বাড়ি যেতে পারছে না। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে এক্সপ্লয়টেশন অফ মানে লেবার, তাকে এক্সপ্লয়েট করা হচ্ছে, তো সেটাই তো একটা জন্ম দিচ্ছে একটা মানে তার মধ্যে অবসাদ আসার জন্য। তাহলে সেই অবসাদ এই যে এক্সপ্লয়েট করছে এইভাবে, তার বিচার কোথায় হবে? তার শাস্তি হবে না? ওকে, আমরা বাকিগুলি বাদই দিলাম। একদম সেখানে আমরা কোনোভাবে কোনো ভূমিকাই দেখলাম না, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ভূমিকাই নেই এই মুহূর্তে। তদন্তে কি হবে সেটা পরে অবশ্যই জানা যাবে। 15 দিনের মধ্যে সেই ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের রিপোর্ট জমা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আরেকটা, যে যেমনটা আপনারা বলছিলেন যে আরজি করের অভয়া বা তিলোত্তমার ঘটনার সাথে প্রায় ছায়া এটা, এই ঘটনাটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ত্রিপুরার এই ঘটনা। কিন্তু আরজি করের মতো এখানে হয়তো রাত জাগা হয়নি, কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও কিন্তু মাঠে ময়দানে নামতে দেখেছি। এখন তদন্তের গতি প্রকৃতি, সিসিটিভি ফুটেজ ফাঁস আর আইনি মারপ্যাচ কি বলছে, কি মনে হচ্ছে? সিসিটিভি ফুটেজটা দুদিন পরে, যেটা আপনারা দেখছিলেন, কিছুটা শর্ট দেখছিলেন আমাদের টিভির পর্দায়, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু দুদিন পরে তদন্ত চলাকালীন অবস্থায় সেটা প্রকাশ পেল, সেটা মানে ভাইরাল হলো, ছড়িয়ে পড়লো। সেটা কি করে পেল? যদি পুলিশ প্রথমে গিয়েই তো সেগুলোকে বাজেয়াপ্ত করার কথা, তাহলে সেই সিসিটিভি ফুটেজ কি করে পরে ছড়িয়ে পড়লো? 1। 2 নম্বর, ঘটনার পরের দিন কিভাবে মালিকের মানে কর্ণধার, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ কিভাবে সে কোনো অন্য একজন কর্মীর রেকর্ডেড বয়ান, অ্যাজ ইফ সে বয়ানটা জাজের সামনে বসে দিচ্ছেন, মহামান্য জাজের সামনে, সেরকম একটা বয়ান রেকর্ড করে ছেড়ে দিলেন মার্কেটে, সঙ্গে তার হোয়াটসঅ্যাপ এবং কল চ্যাট হিস্ট্রি সেগুলোকে মার্কেটে শেয়ার করা হলো, বা গণমাধ্যমে শেয়ার করা হলো, সংবাদ মাধ্যমে শেয়ার করা হলো। এগুলোকে, এই যে তদন্তের গতি প্রকৃতি দেখে কি মনে হচ্ছে? সত্যি কি বিচার? এটা তো আরো স্পষ্ট যে উনি তদন্তকে প্রভাবিত করছেন, এবং এই যে তদন্তকে প্রভাবিত করা, এটাও একটা অপরাধ। একটা অপরাধকে ঢাকার জন্য আর একটা অপরাধ করছেন। না, তাহলে কি রাত না জাগলে কি অরিন্দম দা বিচার কি পাবে? রাত না জাগলেও কি বিচার পাবে? আসলে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, যে এই রাত জাগার যে বিষয়টা, বিশেষ করে ওই আরজিকর কাণ্ডের পরে, এইটা সামাজিকভাবে গোটা মানে তদন্ত প্রক্রিয়া এবং পরবর্তী পর্যায়ে বিচার প্রক্রিয়াতেও কিন্তু একটা বড় প্রভাব ফেলেছে। কিন্তু আমাদের রাজ্যের এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনাটা মানে সংবাদ মাধ্যমের মারফত আমরা জানতে পেরেছি ঠিকই, কিন্তু এর পরে যে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়াটা হওয়ার কথা ছিল, সেই প্রতিক্রিয়াটা সেই পর্যায়ে যাচ্ছে না। আর এর জন্য আমি আমার যেটা মনে হয়, যে সাধারণ মানুষ প্রতিক্রিয়া দিতে প্রস্তুত, কিন্তু যে কোনো এই ধরনের ঘটনাতেই একটা নেতৃত্ব দেওয়ার একটা বিষয় থেকে থাকে। সেটা রাজনৈতিক যে দলগুলি আছে তাদের তরফ থেকে নেতৃত্ব হতে পারে, বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিওরা রয়েছে তাদের তরফ থেকে হতে পারে, বা আরো যারা সামাজিক সংস্থা রয়েছে তাদের তরফ থেকে হতে পারে। আমার এখানে আমি ইদানিং কালের মধ্যে যতদূর দেখেছি সংবাদপত্রে বা ইলেকট্রনিক মাধ্যমে, যে বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় মোমবাতির মিছিল বা মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ বা একে স্মরণ করা, এইগুলো হচ্ছে, কিন্তু এগুলো খুবই মিনিস্কিউল, মানে খুব ছোট পর্যায়ে হচ্ছে, এবং এটা বিক্ষিপ্তভাবে এদিক ওদিক কোথাও হয়েছে। কিন্তু সংগঠিতভাবে গোটা বিষয়টাকে মানে একটা গুরুত্ব সহকারে যে এই বিষয়টার তদন্ত হওয়া উচিত, বা তদন্তটা কিভাবে প্রভাবিত হচ্ছে, এই বিষয়টা সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো তৈরি করছে বা উদ্বেগ করছে, সেইগুলো নিরসনের জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করা, বা যে আমরা এখন সাধারণভাবে ভারতবর্ষে যেটা দেখে আসছি বিভিন্ন বেশ কিছু দিন ধরে, যেটা সামাজিক আলোড়ন বা সামাজিক একটা মানে কি বলবো উদ্বেগ প্রকাশ্যে চলে আসা, এই বিষয়টা কিন্তু আমরা এখানে এই মুহূর্তে অভাব, যেটা দাবি হওয়া উচিত বা যেটা মানে মূলত মানে এতে আসা উচিত, আলোচনার মধ্যে আসা উচিত, মানে আন্দোলনের মধ্যে আসা উচিত। তো
স্বচ্ছ বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। বিচার পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। কারণ আমি আবারও রিপিট করব যে এই মেডিকেল কলেজটার জন্মলগ্ন থেকে বিতর্কের মধ্যে রয়েছে এবং প্রশাসনের একটা মানে লম্বা হাত, আমি বলবো কোন গোটা প্রশাসনটা না হলেও প্রশাসনটাকে কেউ কেউ প্রভাবিত করার চেষ্টা করেছে এই মেডিকেল কলেজটা স্থাপনার ক্ষেত্রে। এই মেডিকেল কলেজটাকে আজকে 2 বছর বাদেও চালু রাখার ক্ষেত্রে যে প্রভাবটা বিস্তারিত হয়েছে বা যেভাবে যে প্রক্রিয়ায় মেডিকেল কলেজটা স্থাপনা হয়েছে, আমার মনে হয় এই ঘটনাটা, এই যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটা, এটাকেও মানে তদন্তটাকেও ওই একই কায়দায় কলেজ কর্তৃপক্ষের অনুকূলে নিয়ে আসার জন্য প্রশাসনকে আবার কেউ হয়তো বা কোনো কর্নার থেকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো এই সবগুলো বিষয়কে পরিষ্কার করে জনসাধারণের সামনে আনতে গেলে পরে একটা সুস্থ বিচার বিভাগীয় তদন্তই একমাত্র রাস্তা হতে পারে এবং সেটার জন্য প্রয়োজনে সংবাদ মাধ্যমের পাশাপাশি গণ আন্দোলন গড়ে তোলার একটা প্রয়োজন রয়েছে। ওকে, শিশুদা, খুব বেশি সময় নেই হাতে, আপনার কি মনে হয় যা দেখছেন এই মুহূর্তে, ক্রোনোলজি যা যা বলছে বা যা যা আপনাদের চোখে এসে আইনত আপনারা যা বুঝতে পারছেন আইনের দিক থেকে, বা সাধারণ মানুষ হিসেবে আমরাও যা দেখছি যা বুঝতে পারছি, তাতে সঠিক বিচার পাবে? রাত জাগা তো হলো না, কিন্তু সঠিক বিচার কি পাবে? দেখুন, এখানে সন্দেহাতীতভাবে হসপিটাল কর্তৃপক্ষের ভূমিকাকে অস্বীকার করা যায় না। সুতরাং আমি বলবো, যদি মনীষাকে বিচার দিতে হয় তাহলে নিরপেক্ষ বিচার হতে হবে। আর এই নিরপেক্ষ বিচার আমি অরিন্দমের সাথে একমত যে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমেই সম্ভব। কোনো একজন অবসরপ্রাপ্ত হাইকোর্ট জাজ কিংবা অন্তত জেলা জজ পর্যায়ের কোনো ব্যক্তির তত্ত্বাবধানে এটার তদন্ত হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য। শিশুদা আপনাকেও ধন্যবাদ, অরিন্দমদা আপনাকেও ধন্যবাদ। টাকা চাই না দর্শক বন্ধুরা, সঠিক বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার পাওয়ার আবেদন করেছিল সন্তানহারা এক মায়ের এই আর্তনাদ আজ জাস্টিস ফর মনীষা আওয়াজে রূপান্তরিত হচ্ছে। কি হয়েছিল মনীষার সাথে, এটাই হয়ে উঠেছে এখন প্রশাসনের টেবিল কাঁপানো এক জ্বলন্ত প্রশ্ন। তাই টাকা দিয়ে যেন কেউ সত্যের টুটি চেপে না ধরতে পারে, তা দেখার দায়িত্ব প্রশাসনেরই। সেসব দিয়ে বিচার পাবে কি মৃতার পরিবার, সেদিকে নজর রাখবো আমরা। আর আপনারা দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।